কতটা ক্ষিপ্ত হলে তিনি এইভাবে কথা বলেন। সেনাবাহিনী প্রধান যা কথা বললেন তার যদি ভাবার্থ একেবারে স্পষ্ট করা যায় তাহলে তিনি স্পষ্টভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেন। সরকার যা করছে সেটা করা যাবে না, ছাত্র সমন্বয়করা যা করছে সেটা করা যাবে না, সেটা করলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তো সেই কারণেই সরকারের টনক নড়েছে। সরকারের টনক যখন নড়ল, উপদেষ্টা নাহিদ পদত্যাগ করেছেন, সেখানে তথ্য উপদেষ্টা হিসেবে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হচ্ছে। সেনাবাহিনী প্রধান যা বললেন, ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে, ডক্টর ইউনূস আমার সঙ্গে একমত হয়েছে। দুইবার দুই প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে কি কথা হয়েছে? তিনি সম্বোধন করলেন একজন সেনাপ্রধানের কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টাকে সম্বোধন করার কথা মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় প্রধান উপদেষ্টা এভাবে, এর বাইরে কোনো সম্বোধন করার কথা নয়। তিনি সেটা সম্বোধন করেননি। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তিনি সেটা সম্বোধন করেননি, সরাসরি নাম ধরে সম্বোধন করেছেন। বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে আমি কথা বলেছি, আমার কথা হয়েছে। এর বক্তব্য নিয়ে, সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তারা চুলচিরা বিশ্লেষণ করছে এবং সেনাপ্রধান যে যে ব্যাপারে কথা বলেছেন সেই ব্যাপারগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা সেগুলো নিয়েই তারা আলোচনা করেছেন। আলোচনার রেজাল্ট আমরা এখনো জানি না। রেজাল্ট কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না হলেও অনুমান করা সম্ভব একটা পয়েন্ট, দুইটা পয়েন্টে। এক হচ্ছে সার্বভৌমত্ব বিনষ্ট হওয়া, আর একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয় তাহলে বর্তমান যে সরকার, সেই সরকারের অধীনে সেটা সম্ভব কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। সেই প্রশ্ন এই কারণেই দেখা দিয়েছে যে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় একটি নতুন দল তৈরি হচ্ছে, যে দলের দায়িত্ব নেওয়ার জন্য উপদেষ্টা নাহিদ সরকার থেকে পদত্যাগ করেছেন। আরও দুইজন ছাত্র উপদেষ্টা সরকারে থেকে গেছেন। সরকারে থেকে ওই দলকে তারা সহায়তা করবেন এবং প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে যে ছাত্রদের এই দলের ব্যাপারে তার পৃষ্ঠপোষকতা রয়েছে, তার সহযোগিতা রয়েছে। এই ব্যাপারগুলো প্রমাণ করে যে এই সরকারের পক্ষে ইনক্লুসিভ নির্বাচন তো সম্ভবই না, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনও সম্ভব না। সেই আলোচনা চতুর্দিকে হচ্ছে। যদি সেটা সম্ভব না হয় তাহলে কি আমরা অচিরেই সরকার পরিবর্তনের দৃশ্য দেখব? যে আলোচনাটা অনেক দিন থেকেই আমাদের চ্যানেলে কিংবা বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, রাস্তাঘাটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে আলোচনা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার বোধহয় থাকছেন না। অনেক দিন আগে আমেরিকার দূতের সঙ্গে বাংলাদেশের যে কথা টেলিফোন আলাপ, সেই টেলিফোন আলাপও একটা ইঙ্গিত দিয়েছিল যে বর্তমান সরকার থাকতে পারবে না, নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে। বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে, আইন উপদেষ্টার বিরুদ্ধে রীতিমতো তুফান আন্দোলন চলছে পদত্যাগের জন্য। তারা পদত্যাগ করছেন না, নির্লজ্জের মতো তারা বসে আছেন। তারা ব্যর্থতার দায় একজন তো স্বীকার করছেন না, আর একজন স্বীকার করেছেন, করেও পদত্যাগ করছেন না। ছাত্ররা আন্দোলন করছে তাদের পদত্যাগের জন্য, কিন্তু কিছুই হচ্ছে না। এখন সম্ভবত ব্যাপারটা সেনাপ্রধানের কোর্টে যখন গিয়েছে, যখন পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে, তখন সেনাপ্রধান আন্তর্জাতিক চাপের কারণে হোক আর নিজের দেশপ্রেমের ব্যাপারেই, দেশপ্রেমের কারণেই হোক, তিনি একটা ভূমিকা রাখতে চাইছেন। সেই ভূমিকাটা তার সেনা শাসন নিয়ে আসা না, তার ক্ষমতা দখল না, তিনি স্পষ্ট করেছেন। কিন্তু তিনি ক্ষমতা না নিলেও এই সরকার সম্ভবত আর থাকছে না, এই সরকার থাকতে পারছে না যদি নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গ আসে। ইনক্লুসিভ নির্বাচন, অর্থাৎ এই সরকারের অনেক বড় একটা এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা, এবং বিএনপিও এই সরকারের বিরুদ্ধে নানা রকম কথা বলছে, কারণ এই সরকার জামাতের পক্ষে অনেক কাজ করছে এরকম অভিযোগ বিএনপি করছে, এবং ছাত্রদের দলের পক্ষে কাজ করছে এরকম অভিযোগটা এখন ওপেন সিক্রেট। দর্শক, সেনাপ্রধানের বক্তব্য নিয়ে, তার ভাষণ নিয়ে দেশ জুড়ে একেবারে যাতা অবস্থা শুরু হয়েছে। যাতা মানে হচ্ছে যে আলোচনার দিক থেকে সেনাপ্রধানের বক্তব্য ভাইরাল হয়েছে, সেটা নিয়েই
টক অব দ্য কান্ট্রি পরিণত হয়েছে সেই সাবজেক্টটা। সেনাপ্রধান কি বলেছেন তার ভাষণে, ইতিমধ্যেই তার ভাষণ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেও ফেলেছেন হয়তো। তার ভাষণ তিনি কি বললেন সেই আলোচনায় যাব না। তিনি যেটা বললেন, যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর অর্থ কি দাঁড়াচ্ছে, কি হতে চলেছে প্রধানের ভাষণকে নিয়ে। সেনাপ্রধান আধা ঘন্টার কিছু কম সময় ভাষণ দিলেন এবং সেই ভাষণ রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সেনাপ্রধানকে বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে এই প্রথম অ্যাগ্রেসিভ মনে হয়েছে এবং তিনি তার বডি ল্যাঙ্গুয়েজে এটা বোঝানোর চেষ্টা করেছেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এবার থামতে হবে, না থামলে পরিণতি ভয়ঙ্কর হবে। তিনি যে হুঙ্কারটা দিয়েছেন, তিনি একেবারে স্পষ্ট ভাষায় সাবধান করে দিয়েছেন। কাদের সাবধান করলেন তিনি বললেন আমি সাবধান করে দিচ্ছি। সাবধান করে না দিলে হয়তো আপনারা বললেন যে আপনি তো সাবধান করেননি আগে থেকে, তাই সাবধান করে দিচ্ছি। তিনি সাবধান কাদেরকে করলেন সেই প্রসঙ্গে উত্তরটা খোঁজার আগে যে প্রসঙ্গটা আসা উচিত, আসলেই আপনারা বুঝতে পারবেন যে তিনি কাদেরকে সাবধান করলেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে কথার বিশ্লেষণে আমরা যদি যাই, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে তিনি প্রধান কারণ হিসেবে যেটাকে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে সারা দেশে যে মব ভায়োলেন্স চলছে, ছাত্র সমন্বয়কের ব্যানারে যে মব তৈরি হচ্ছে, আক্রমণ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, বুলডোজার কাণ্ড, বাড়িঘরে আগুন দেয়া, বাড়িঘর গুড়িয়ে দেয়া, এই যে কর্মকাণ্ড চলছে সেটাই মূলত বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার মূল কারণ হিসেবে তিনি দেখেছেন। এবং তিনি এর সঙ্গে যুক্ত করেছেন সেটা হচ্ছে যে এই মব ভায়োলেন্সের কারণে, নিজেরা নিজেদের মধ্যে হানাহানির কারণে, হানাহানি সংঘাত, এই সংঘাতের কারণে যারা টেরোরিস্ট তারা সুযোগ পেয়ে যাচ্ছে। তারা মনে করছে কি যে এই সুযোগে আমরা যদি কিছু আকাম কুকাম করিও তাও আমরা রক্ষা পেয়ে যাব, যেহেতু ওরা রক্ষা পাচ্ছে। অর্থাৎ মব করে যারা রক্ষা পাচ্ছে তাদের কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা নিচে নেমেছে, এই কথা সেনাপ্রধান যখন বোঝান তখন সরকারের বোধহয় টনক নড়ার কথা। এবং সেনাপ্রধান সাবধান করার প্রসঙ্গ যদি আসি, তাহলে তিনি স্পষ্টভাবে দুই পক্ষকে সাবধান করেছেন। এক, ছাত্র সমন্বয়কদের তিনি সাবধান করেছেন স্পষ্ট ভাষায়, যদি তারা না থামে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাবে সেনাবাহিনী। আর একটা জায়গায় সাবধান করেছেন, তিনি সরাসরি সরকারকে সাবধান করেছেন। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা তার ভাষণটা শুনেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা হচ্ছে যে তিনি তার ভাষণে দুইবার প্রধান উপদেষ্টার প্রসঙ্গে কথা বলেছেন এবং দুইবারই তিনি মাননীয় প্রধান উপদেষ্টা এই শব্দগুলো ব্যবহার করেননি। তিনি বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে, ডক্টর ইউনূস আমার সঙ্গে একমত হয়েছে। দুইবার দুই প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে কি কথা হয়েছে? তিনি সম্বোধন করলেন একজন সেনাপ্রধানের, কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টাকে সম্বোধন করার কথা মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় প্রধান উপদেষ্টা, এভাবে, এর বাইরে কোনো সম্বোধন করার কথা নয়। তিনি সেটা সম্বোধন করেননি। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তিনি সেটা সম্বোধন করেননি, সরাসরি নাম ধরে সম্বোধন করেছেন। বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে আমি কথা বলেছি, আমার কথা হয়েছে, তিনি নির্বাচন ব্যাপারে আমার সঙ্গে একমত হয়েছেন। এবং তিনি আরেকবার বলেছেন প্রফেসর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। এই যে দুইবার প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস এই কথাগুলো তিনি বললেন, এটাতে স্পষ্ট হয়ে যায় যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর একটা বড় ফাটল তৈরি হয়েছে, যে ফাটলে সেনাবাহিনী রীতিমতো বিরক্ত, বিরক্ত হওয়ার অন্যতম আরেকটা বড় কারণ সেটা হচ্ছে যে বিডিআর বিদ্রোহের ফলে যে সকল বিডিআর জওয়ান যারা অপরাধী, যারা গত 15 বছর ধরে জেলে রয়েছে, 2009 সালের 25 ফেব্রুয়ারি, গতকালকে যে 25 ফেব্রুয়ারি উপলক্ষে সেনানিবাসে
অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই কিন্তু তিনি ভাষণটা দিয়েছেন। ওই বিডিআর বিদ্রোহের দিনটিকে স্মরণ করেই তিনি কথা বলেছেন এবং তিনি যারা অপরাধী, যারা জেলে রয়েছে তাদেরকে মুক্ত করা কিংবা তাদের বিষয়ে তাদের পক্ষে কথা বলা, তাদের পক্ষে কথা বলে তাদের দোষকে, তাদের অপরাধকে ধামাচাপা দিয়ে রাজনৈতিক ব্যাপারে রাজনৈতিক নেতাদের দোষ দেয়া, এই যে ব্যাপারগুলো চলছে ছাত্র সমন্বয়ক সহ সরকারের পক্ষ থেকে যে এই ব্যাপারগুলো চলছে, এই ব্যাপারে সরাসরি তিনি ফুল স্টপ টানতে বলেছেন সেনা সদস্যদের 57 জন সেনা অফিসারকে যেভাবে মারা হয়েছে বিডিআর বিদ্রোহে সেটা আমরা জানি এবং এই ব্যাপারে কোনো কথা বিষয়ে একেবারে ফুল স্টপ দিতে হবে। অর্থাৎ বিডিআর বিদ্রোহের ব্যাপারে বিডিআর জওয়ানদের পক্ষে তাদেরকে ছেড়ে দেয়া, তাদের পক্ষে অবস্থান নেয়া এবং রাজনৈতিক শেখ হাসিনার আমলে যেহেতু হয়েছে শেখ হাসিনাকে ফাঁসানো, শেখ হাসিনার ফাঁসি চাওয়া, এই ব্যাপারগুলোতে তিনি একেবারে ফুল স্টপ দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা জানি সেখানে কি হয়েছে, স্পষ্টভাবেই জানি, এবং তারপরেও যদি কোনো তদন্ত উদ্ঘাটনের ব্যাপার, রহস্য উদ্ঘাটনের ব্যাপার থাকে তাহলে আমি একটা কমিশন করে দিয়েছি, কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, আমার করে দেওয়া সেই কমিশন ব্যাপারটা দেখবে, অন্য কেউ এই ব্যাপারে নাক গলাবে না। এই বার্তাটাও কিন্তু ছাত্র সমন্বয়কদের এবং সরকারকে তিনি সরাসরি দিলেন। তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝায়? ইনক্লুসিভ নির্বাচন বলতে যেটা বোঝায় তিনি স্পষ্ট করেননি, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সেটা ডিসেম্বরের মধ্যেই হতে হবে, এই কথাটা বলেছেন। ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝায়? সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। এই সবাইয়ের মধ্যে কি বোঝায়? নিশ্চয়ই আওয়ামী লীগকেও বোঝায়। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের যে পরিকল্পনা সরকারের এবং ছাত্র সমন্বয়কদের, সেই ব্যাপারে তার অবস্থান একেবারেই বিপরীত মেরুতে। তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বললেন। ইনক্লুসিভ নির্বাচনের জন্য ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে এবং পরবর্তী রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীর কাজ শেষ হবে না, এটাও বলেছেন। আর একটা বড় কথা তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাওয়ার মূল কারণের মধ্যে আর একটা বড় কারণ যেটা তিনি বলেছেন, খুব একটা স্পষ্ট করে যে বলেছেন তা নয়, কিন্তু ব্যাখ্যা যদি করি তাহলে কি দাঁড়ায়? তিনি বলেছেন যে আজকে পুলিশ বাহিনী অকার্যকর কেন, র্যাব অকার্যকর কেন, এনএসআই, ডিজিএফআই গোয়েন্দা সংস্থাগুলো অকার্যকর কেন, বিডিআর অকার্যকর কেন? কারণ এই আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন লোকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তদন্ত, তাদেরকে কেসে ফাঁসানো, তাদেরকে দেখে নেয়া, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া, এই যে ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছে, এই ভীতিকর অবস্থার কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে ভেঙে পড়েছে। এবং তিনি স্পষ্ট করে বলেছেন গত 7-8 মাসে বাংলাদেশে যা হয়েছে, এনাফ ইজ এনাফ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মূল কারণ পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিয়েছে সরকার। পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে অ্যাকশন এবং সেই অ্যাকশনের ফলে পুলিশ কাজ করতে পারছে না। তিনি বলেছেন কোনো বাহিনীকে আন্ডার এস্টিমেট করে, আন্ডার মেরিট করে কোনো ফায়দা হবে না, তাতে সেই বাহিনীকে অকার্যকর করে দেওয়া হয়। বাংলাদেশে এই মুহূর্তে তিনি বলেছেন যে একমাত্র বাহিনী সেনাবাহিনী, সাথে তিনি নেভি এবং বিমানবাহিনী এবং নৌবাহিনীর কথা বলেছেন। তাদেরকে বলেছেন যে সুরক্ষিত এবং শৃঙ্খল মুক্ত, স্বাধীন এবং চেন অফ কমান্ডের দিক থেকে সব থেকে সুশৃঙ্খল বাহিনী তারা। এছাড়া প্রত্যেকটা বেসামরিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে এবং এই ভেঙে পড়ার কারণ ওই যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাদের মনোবল ভেঙে দেয়া। আপনি এটা স্পষ্ট করলেন কিন্তু সেনাবাহিনী, আপনি দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন, দোষীদেরকে শাস্তি দেবেন, কিন্তু তার মানে একটা বাহিনীকে, একটা পুরো বাহিনীকে আন্ডার এস্টিমেট করে তাদেরকে ভীতিকর অবস্থার মধ্যে ফেলে রেখে
মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবেন এটা স্বপ্নের ব্যাপার। এই যে এতগুলো কথা বললেন, এতগুলো কথার মধ্যে ইনক্লুসিভ নির্বাচনের কথা, সাবধান করে দেয়া, এই এতগুলো সেনাবাহিনী প্রধানের যে কথা, সেই কথায় বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা খেয়াল করেন, তার বডি ল্যাঙ্গুয়েজ খুবই অ্যাগ্রেসিভ বডি ল্যাঙ্গুয়েজ ছিল। এর আগে তিনি কখনোই এরকম বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেননি। স্পষ্ট ভাষায় তিনি এটাও বলেছেন যে তার অন্যরকম কোনো খায়েশ নেই, কিন্তু তার ওই কথার মধ্যে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, যদি এরকম চলতেই থাকে তাহলে সেনাবাহিনী ব্যাপারটাকে ছাড় দেবে না। সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হুমকি আসবে এরকম কোনো কাজ হতে দেবে না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি কেন আসবে এই পয়েন্টে চলুন আসি, যে কথা তিনি স্পষ্ট করেননি। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি কেন আসতে পারে? কারণ আন্তর্জাতিক চাপ। সেনাবাহিনীর উপরে সম্ভবত আন্তর্জাতিক চাপ বেড়েছে, পার্শ্ববর্তী দেশের চাপ তো রয়েছেই, আমেরিকার চাপ রয়েছে এবং জাতিসংঘের চাপ রয়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে, এতটাই ভেঙে পড়েছে, সেনাবাহিনীর প্রতি সম্ভবত একটা বড় চাপ এসেছে। তারা এই ব্যাপারে হস্তক্ষেপ করুক, এটা আন্তর্জাতিক মহল চাচ্ছে। সেই কারণে সেনাবাহিনী প্রধানের এরকম অ্যাগ্রেসিভ মুডে কথা বলা ছাড়া কোনো উপায় আদতে ছিল না। সেনাবাহিনী প্রধান যা কথা বললেন তার যদি ভাবার্থ একেবারে স্পষ্ট করা যায়, তাহলে তিনি স্পষ্টভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেন। সরকার যা করছে সেটা করা যাবে না, ছাত্র সমন্বয়করা যা করছে সেটা করা যাবে না, সেটা করলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।